বিছানার একপাশে অর্ধনগ্ন হয়ে পড়ে আছে সিরাত। তার পেটে উন্মুক্ত বুকে শত শত নখের দাগ। সারা শরীরের ব্যথা নিয়ে চোখ পিটপিট করে তাকায় সিরাত। তার পরনে শুধু পেটিকোট, ব্লাউজটাও নিচে পড়ে আছে। পাশ ফিরেই দেখতে পায় খালি দেহে উপর হয়ে আরামে ঘুমোচ্ছে ইস্তিরাজ চৌধুরী প্রমুখ। চুল কপাল পর্যন্ত এলোমেলো হয়ে উড়ছে। সরু কাঠামো দেহখানা যেন নজর কাড়া। দুহাতের পেশিগুলো ফুলে ফেপে আছে। ঠোঁট দুটো দেখেই মনে হবে রক্ত ঝরছে। এই ছেলেটার জন্যই নাকি হাজার হাজার মেয়ে পাগল। কালকে রাতের কথা মনে হতেই গা গুলিয়ে আসলো ওর। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আনমনেই মলিন হাসল সিরাত। কাল রাতে সে নিজেই এসেছিল সতীত্ব বিলিয়ে দিতে। এছাড়া যে আর কোনো উপায় তার কাছে ছিল না। একদিনের মধ্যেই ৫ লক্ষ টাকা জোগাড় করা চারটেখানি কথা নয়। হঠাৎই সিরাতের মায়ের কিডনি ড্যামেজ হওয়ায় ইমার্জেন্সি অপারেশন করাতে হয়। ডাক্তারের কাছে এতগুলো টাকার কথা শুনে সিরাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দরিদ্র ঘরের মেয়ে সে। বাবাটাও বছর ৭ আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা সেলাইয়ের কাজ করেই সংসার চালায়, আর সিরাত নিজের খরচ চালাতে টিউশন করে। কাল টাকা জোগাড়ের জন্যই এমন একটা আত্মীয় নেই যাদের কাছে সিরাত ভিক্ষা না চেয়েছে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর উপায় না পেয়ে অনেক আগে বান্ধবীর কাছে সে শুনেছিল শহরের বিখ্যাত মাফিয়া ইস্তিরাজ চৌধুরী প্রমুখ প্রতি রাতের মেয়েদের ভোগ করে। মজার ব্যাপার, সে কাউকে জোর করে না, বরং মেয়েরা নিজেই আসে তার কাছে। টাকার কমতি নেই বলে খুশি হয়েই মেয়েদের পেছনে টাকা উড়ায়। সিরা তার প্রমুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। ঘৃণায় দ্রুত মুখ ফিরিয়ে নেয়। ব্যথায় পেট চেপে ধরে পা টিপে টিপে ওয়াশরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখে চোখ দুটো থেকে অঝরে অশ্রু পড়ছে। ঠোঁটে গলায় লাভ বাইটের কারণে লাল হয়ে আছে। গায়ে অজস্র দাগে লাল বর্ণ ধারণ করেছে। এরপর লম্বা এক শাওয়ার নিয়ে বের হয়ে আসে সিরাত। দেখতে পায় টেবিলের উপর ৬ লক্ষ টাকার চেক। নিজের পার্সে চেকটা রেখে হিজাব পরতে থাকে। কালো বোরখা পরার ফলে চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সিরাতের। দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় ঘুমো ঘুমো এক গম্ভীর কণ্ঠ কানে আসে। ঠিকঠাক টাকা পেয়েছো কি? যদি কোনো দাবি থাকে এই মুহূর্তেই বলে দাও, মিটিয়ে দিব। সিরাত পেছন ফিরে তাকিয়ে নরম স্বরে বলে, কোনো দাবি নেই। আপনি আজ এত বড় উপকার করলেন, এটা আমি কখনোই ভুলবো না। আজ আসি। কথাটা বলেই এক মুহূর্ত দেরি করল না সিরাত। দ্রুত পায়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। প্রমুখ ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলে, চরিত্রহীন মেয়ে। আজকাল সব মেয়েরাই শুধু চায় টাকা। এই জন্যই কখনো আমি বিয়ে করব না। যেভাবে চলছে চলুক না। বিড়বিড়িয়ে আবারও গভীর ঘুমে পাড়ি জমাইছে। সিরাত তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করে, রিসিপশনে টাকা জমা দিয়ে দেয়। গুটিসুটি পায়ে হেঁটে এগিয়ে দেখতে পায় কেবিনে পড়ে থাকা মায়ের নিথর দেহ। তখনও মনের ভেতরটা হু হু করে উঠে সিরাতের। মুখ চেপে কান্না আটকায়। মায়ের কপালে চুমু খেয়ে বলে, মা, তুমি একটু পরেই ভালো হয়ে যাবে। আমরা অনেক দূরে চলে যাব, দেখো। এই নোংরা শহরে 1 মিনিটও থাকবো না। সবাই খারাপ মা, সবাই। অঝরে কেঁদে দেয় সিরাত। ডক্টর এসে সিরাতের মা তায়েমা খানমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রমুখ দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হয়ে গালি দিয়ে ফোন তুলে। বলেছি না আমাকে যখন তখন কল করবি না, তবুও কেন কল দিয়েছিস? তোর মরার শখ হয়েছে তাই না? ওপাশ থেকে ভয়ে ভয়ে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট কবির বলে, সরি বস, ডিস্টার্ব করার জন্য। কিন্তু বস, সর্বনাশ হয়ে গেছে। কেউ আমাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা দিতে চাইছে বস। আপনি তাড়াতাড়ি চলে আসুন। প্রমুখ আনমনেই হেসে ওঠে। আজ পর্যন্ত এমন কোনো পুলিশ নেই যে ওর বিরুদ্ধে মামলা দিবে। তার আগে তাকে উপরে পাঠাতে প্রমুখ দুবার ভাববে না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে সে। এরপর নানু বেঁচে থাকায় যতটুকু ভালো পথে ছিল, মারা যাওয়ার পর মামির অত্যাচারে আর সেখানে থাকতে পারেনি প্রমুখ। বুকের ভেতর অজস্র কষ্ট নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে সে। এরপর বড় হয়ে ধীরে ধীরে প্রমুখ হয়ে ওঠে নামকরা এক মাফিয়া, যার মানুষের রক্ত নিয়ে খেলতে ভালো লাগে। প্রতিদিন নিজ হাতে শত শত অপরাধী বিলীনই হয়ে যায়। প্রমুখ গান হাতে এক অন্ধকার ঘরে প্রবেশ করে। কবির তাকে দেখেই দৌড়ে এসে বলে, বস, এই সেই পুলিশ।
আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছি। এই শালার নামে তথ্য আছে, নিজের বউরে নাকি পাচার কইরা দিছে বস। এখন ওরে কি করমু কন? প্রমুখ চেয়ারে বাঁধা পুলিশের দিকে তাকিয়ে তার সামনের চেয়ারে আরাম করে বসলো। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে এক টান দিয়ে বলল, আপাতত কিছু করার দরকার নেই। ওই ভুট্টো সুলতানের খোঁজ পেয়েছিলি? কুত্তার বাচ্চারে হাতের কাছে পাইলেই খুন করে ফেলবো। না বস, খোঁজ লাগাইছি আমরা। ভুট্টো কতদিন আড়ালে থাকবো? একদিন বের হইলে ওর জান কবজ কইরা ফালামু বস, চিন্তা কইরেন না। প্রমুখ সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিষে ফেলল। এরপর মুখ থেকে ধোঁয়া ছুঁড়ে জবাব দেয়, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর মতো 2 টাকার পুলিশের আমি কণায় ধরি না। আমি এখন সব পুরনো হিসাব মিটিয়ে নেব। পেছন ফিরেই সাইমের উদ্দেশ্যে ঝাঁঝালো গলায় বলল, ওই সাইম, জ্ঞান ফিরাওর, নইলে সব কয়টা লাশ পড়বে। সবাই হুড়মুড় করে কয়েকটা লাথি দিল। চোখ মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরালো। ওসি হামিদুর রহমান জ্ঞান ফেরার সাথে সাথেই হুঙ্কার ছাড়লো, আমারে ছাড় বলছি, তোদের সব কয়টাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার কিছু হলে মিডিয়ার কেউ তোদের ছাড়বে না। প্রমুখ উচ্চস্বরে হেসে বলে, তাই নাকি? সে কাকে জেলের ভাত খাওয়ায় আমিও দেখে নেব। আগে ভুট্টো সুলতানকে পাই, এরপর দেখবি আমার চাল। এই প্রমুখ কি কি করতে পারে। পাবি না কোনোদিনও, বৃথা চেষ্টা করছিস। প্রমুখ রাগে লাথি মেরে হামিদুর রহমানকে মেঝেতে ফেলে দেয়। জোরে চিৎকার দিয়ে বলল, শুয়োরের বাচ্চা, একবার শুধু প্রমাণ পাই আমার মা বাবা খুন হয়েছে, তখন দেখবি এই প্রমুখ কি জিনিস। আসল অপরাধীকে খুঁজে পেতে প্রমুখের বেশি টাইম লাগবে না। মনে রাখিস, সবগুলোকে আমার বাবার থেকে ভয়ানক শাস্তি দিয়ে তিলে তিলে মারবো আমি। সারা দেহে ছুরি চালিয়ে কতকগুলো যে টুকরো করব, তোর 14 গোষ্ঠীও গুনে গুনে শেষ করতে পারবে না। প্রমুখ পা দিয়ে হামিদুর রহমানের হাতে পিষিয়ে দিতে দিতে বলল, শুধুমাত্র ঘুষের জন্য এই 2টি হাত মিলিয়েছিলি, তাই না? আচ্ছা, শুধুমাত্র ঘুষের জন্য এই 2টি হাত মিলিয়েছিলি না? বল, কত টাকা চাই তোর? তবু আমার বাবাকে এনে দে। পারবি এনে দিতে? পারবি না। তোদের আর্তনাদে প্রাণীরাও কাঁদবে। ওই দিন তোদের মতো জানোয়ারের মাংস কুকুর দিয়ে খাওয়াবো আমি। খুন করবো সবাইকে। প্রমুখের চোখে আগুনের ফুলকি ঝরছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওসি হামিদুর রহমানের হাত পিষিয়ে দিচ্ছে সে। হিংস্র বাঘের ন্যায় উচ্চ স্বরে নানা ধরনের অকথ্য ভাষায় গালি বেরোচ্ছে প্রমুখের মুখ থেকে। বাধা অবস্থায় হামিদুর রহমান ছটফট করছে, বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার জন্য। প্রমুখ শিকারীকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেওয়ার মতো ভুল কখনো করে না। এভাবে ব্যথায় একসময় হামিদুর রহমান সেখানেই নেতিয়ে পড়ল। আত্মচিৎকার দেওয়ার মতো আর কোনো শক্তি তার নেই, থাকবে কিভাবে? প্রমুখ কবিরকে কড়াভাবে আদেশ জারি করেছে, যে পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ এক বিন্দু পরিমাণও দানা পানি দেওয়া হবে না। শেষে প্রমুখ লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এক পৈশাচিক আনন্দে নিচু হয়ে হাতের সিগারেটটা হামিদুর রহমানের গলা বরাবর চেপে ধরে। কষ্টে হামিদুর রহমান বন্দি কবুতরের মতো ছটফট করতে থাকে। প্রমুখ উঠে বেরিয়ে আস্তে আস্তে হুঙ্কার ছাড়ে, জোরে বলে, সত্যি না বললে বেঁচে থাকার কথা ভুলে যা। তোর কাছে আর মাত্র 24 ঘন্টা সময় আছে। এরপরেই তোর লাশ কুত্তা দিয়ে খাওয়াবো শালা। বেঁচে থাকতে চাইলে ভালোয় ভালোয় বলে দে। কবিরও ওসির মুখে থুতু দিয়ে প্রমুখের পেছু পেছু চলে যায়। ক্লান্ত দেহে হামিদুর রহমান হাঁপিয়ে ভাবে, একবার ছাড়া পেলে প্রমুখের একটা ব্যবস্থা করতে সে দুবার ভাববে না। ফাঁসির দড়িতে ঝুলাবে সে। কিভাবে এত সাহস হয় ওসিকে আটকে রেখে ভয় দেখানোর? কোনো মতেই প্রমুখর বাবার খোঁজ পাবে না। আসল অপরাধীর কথা মুখে আনলে যে হামিদুর রহমান নিজেই যে চিরদিনের জন্য গুম হয়ে যাবে। প্রমুখ ছোট থাকার জন্য ছেড়ে দিয়েছিল অন্ধকার রাতে সেই দিন, নয়তো তাকেও এই দুনিয়া থেকে বিদায় করত শাহিন খন্দকার। সে পারে না, এমন কোনো কাজ নেই। ছাড়া পেয়েই সব কথা হামিদুর রহমান বলে দেবে ওই শাহিন খন্দকারকে। সিরাতের মায়ের অপারেশন শেষে ডক্টর কেবিনে শিফট করে। সিরাত মায়ের দিকে তাকাতেই তায়ামা খানম নরম গলায় ওর পানে প্রশ্ন ছুড়ে,
এতগুলো টাকা কোথায় পেলি সিরাত? সিরাত মায়ের প্রশ্নে হকচকিয়ে যায়, আমতা আমতা করে উত্তর দেয়। ব্যাংক থেকে লোন নিয়েছি মা, প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করে দিব। তায়েমা বেগম দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই সিরাতের ঠোঁটের নিচে দাগ চোখে পড়ে যায়। কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করে। তোর মুখে এমন দাগ হয়েছে কি করে? সিরাত তড়িঘড়ি করে মাথায় ওড়না ঠিক করে স্মিত হেসে একটা মিথ্যা কথা বলল সে। আর বলো না মা, কাল রাতে তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করার সময় কিসের সাথে যে লেগে গেল বুঝতেই পারিনি। এসব তুমি ভেবো না, ঘুমাও তুমি। আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি, তাই না? মরে গেলেই হয়তো ভালো হতো। চুপ করো তো, তোমার কিছু হলে আমার কি হবে? আমাকে একা রেখে এভাবে পালাতে চাও তুমি? সিরাত হেঁচকি তুলে কেঁদে ওঠে। এতদিনের যত কষ্ট মনের ভেতর পুষে রেখেছিল সব যেন দলা পাকিয়ে বের হয়ে আসছে মায়ের ছোঁয়া পেয়ে। অনেকটা সময় পর ওষুধ কেনার জন্য বের হয়। অপারেশন শেষে যত টাকা বাকি ছিল সব ওষুধ কেনায় খরচ করে সিরাত। রাস্তার কোণে এক ফার্মেসি থেকে প্রয়োজনীয় সব ওষুধ কিনে নেয় সে। টাকা দিয়ে বের হওয়ার সময় দেখতে পায় কিছু লোক একটা মধ্যবয়স্ক লোককে ইচ্ছে মতো মারছে। চারপাশে কয়েকটা প্রাইভেট কার এক সিরিয়ালে দাঁড় করানো। একটা মানুষও সাহস করে এগিয়ে আসছে না লোকটির দিকে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ কাণ্ড কারখানা দেখছে। হাত জোর করে লোকটা কত আকুতি মিনতি করছে, তবুও একটুখানিও মায়া দেওয়া হচ্ছে না তাদের। এমন কাণ্ড দেখে সিরাতের পা দুটো সেখানেই থমকে যায়। এইরূপ ভয়ানকভাবে কাউকে মারতে কখনো দেখেনি সে। যারা মারছে সবার শক্তপোক্ত গায়েই একই রকম কালো শার্ট প্যান্ট পরা। সবার চেহারায় হিংস্রতার ছাপ স্পষ্ট। তাদের একটা ঘুষি খেলেই সিরাতের প্রাণ উড়ে যাবে। ভয়ে মুখ চেপে ধরে সিরাত। ছোটবেলা থেকে রক্ত দেখলেই ওর হাত পা কাঁপে। মনে মনে ভাবে, কেউ বাঁচায় না কেন? এভাবে মরলে যে একটু পরেই মরে যাবে। সিরাত পাশ ফিরতে একটি মেয়েকে জিজ্ঞেস করে। আপু, কেউ লোকটাকে বাঁচাতে যাচ্ছে না কেন? কি করেছে সে? এভাবে ওই লোকটাকে মারছে কেন? মেয়েটা হাতের ফোন ব্যাগে গুজে উত্তর দেয়। কার এত সাহস আছে তাদের আটকানোর? জীবনের মায়া তোমার যেমন আছে তেমনি সবার আছে। ওসব নিয়ে ঘাটাঘাটি না করে নিজের কাজ করো। সিরাত দুই ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে বলে। কেন আপু, তারা কে? কথা শেষে একটা গাড়ি ঝড়ের গতিতে রাস্তার মাঝখানে ব্রেক কষে। বাতাসের ঝটকায় সিরাত চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। ওইদিকে তাকিয়ে মেয়েটি ভীষণ আগ্রহ নিয়ে উত্তর দেয়। এই যে গাড়িটা দেখছো, জানো এটাকে? ইস্তিরাস চৌধুরী প্রমুখ। যেমন নাম ঠিক তেমনি গুড লুকিং। যে দেখবে মনে মনে সেই ভাববে, ইস, একবার যদি কাছে গিয়ে ছুঁয়ে দিতে পারতাম। আর জানো মেয়ে, এই শহরে তাকে আটকানোর মতো দ্বিতীয় কেউ নেই। নামকরা মাফিয়া সে। আজ নাকি এই লোকটা তার দোকান খালি করছে না। শুনলাম প্রমুখ কালকে বলেছে যত টাকা লাগে দিবে, তবুও দোকান ছাড়ো। এখানে নতুন ফ্ল্যাট করবে সে। তবুও লোকটা তার কথায় সম্পূর্ণ নাচক করে দেয়, যার ফলে আজ এই অবস্থা। মেয়েটার কথায় আস্তে করে চোখ খুলতেই দেখতে পায় দুই ঠোঁট চেপে সিগারেট নিয়ে লাইটার দিয়ে আগুন ধরায়। ব্ল্যাক শার্টের মাঝে হোয়াইট প্যান্ট পরা, ধবধবে ফর্সা গায়ের কালো রং যেন নজর কাড়া। মাথার চুল সুন্দর করে পেছনে জেল দিয়ে সেট করে রেখেছে। চোখে সানগ্লাস। শক্তপোক্ত দেহে হাতের রগ স্পষ্ট ফুটে আছে। শার্টের প্রথম দুটো বোতাম খোলা অবস্থায় থাকায় গলার কিছু অংশ বৃদ্ধমান। চারপাশের মেয়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে যে কেউ বলবে তারা চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। প্রমুখ ধীর গতিতেই সিগারেট ফুঁকে কার উদ্দেশ্যে বলল। যতক্ষণ দোকান খালি না করবে মারতেই থাকবে, কোনো ছাড়াছাড়ি নেই। আমার অফার নির্দ্বিধায় মেনে নিলে এ অবস্থা হতো না। ভালো কথার দাম নেই রে, কোনো দাম নেই। সিরাত প্রমুখকে দেখেই রাগে শিরশির করে সারা শরীর কাঁপছে। একরাশ ঘৃণা ছুঁড়ে থুতু দেয় তার দিকে। রুক্ষ মেজাজে বলে, কোথায় গেলে এই লোকটার থেকে পালাতে পারবো? যতবারই শরীরের চিহ্নগুলো চোখে পড়ে মরে যেতে ইচ্ছে হয়। শুধুমাত্র মায়ের জন্য এভাবে মরে মরেও বেঁচে থাকতে হবে সারা জীবন। পাপের শাস্তি তো এটাই। মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে সিরাতের। মনে মনে হাজারবার চেয়েছিল কোনোদিন যাতে এই লোকটার সাথে আর দেখা না হয়। তবুও সামনে চলে এলো। উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায় সে।
আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। প্রমুখকে দেখে লোকটা ভয়ে জোরে চিৎকার করে বলে। প্রমুখ ঠোঁট বাঁকিয়ে হেসে সবাইকে থামতে বলে। এরপর ধীর পায়ে লোকটার দিকে এগিয়ে এসে টেনে তুলে সামনে দাঁড় করায়। ময়লা শার্ট হাত দিয়ে ঝেড়ে দিতে দিতে বলে, আমিও তো এভাবে কষ্ট দিতে চাইনি আঙ্কেল, শুধু শুধু আমার মাথা গরম করে দিলেন। কালকে রাজি হয়ে গেলে এসবের কিছুই হতো না। ও কবিরকে দলিল আনতে বলে, লোকটাকে বুঝায়। তার দিকে কাগজ বাড়িয়ে দিলে অঝরে কেঁদে কাপা হাতে সাইন করে দেয় সে। প্রমুখ একগাল হেসে কবির দিকে কাগজ ছুঁড়ে মেরে সকল টাকা বুঝিয়ে দেয় লোকটাকে। এরপর চোখে সানগ্লাস পরে দু হাতে চুলগুলো আলগোছে পেছনে নিয়েই গাড়িতে চেপে বসে। সেকেন্ডের বাতাসের গতিতে চোখের আড়াল হয়ে যায় প্রমুখের গাড়িটি। সময় কারো জন্য বসে থাকে না, সেভাবেই জীবনও চলে স্রোতের মতো। কেউ দুমুঠো ভাতের জন্য বেঁচে থাকে, আবার কেউ বা এর দুনিয়ায় রং তামাশায় ব্যস্ত। আজব পৃথিবীর সবই গোলক ধাঁধা। এভাবে সময় গড়ায় অনেক। হাসপাতাল থেকে তায়ামা খানমকে ছুটি দেওয়ার পর বাসাতেই সেবা করে সিরাত। নিজের পড়াশোনা, টিউশন আর বাসার রান্নাবান্না যাবতীয় সব কাজ একাই সামলায় সে। এই মা নিয়েই তার ছোট্ট সংসার। ব্যস্ত জীবনে হুটহাট রাস্তায় দেখতে পায় প্রমুখ তার লোক দিয়ে কয়েক মানুষকে মারছে। এ যেন নিত্যদিনের সঙ্গী। প্রথম প্রথম নিজের প্রতি ঘৃণা জন্মালেও পরিস্থিতির জন্য এসব ভাবা ছেড়ে দিয়েছে সিরাত। প্রমুখ খারাপ এটা জেনেও সে নিজেই তো তার কাছে গিয়েছিল। লোকটার তো একার দোষ নয়, নারী তার প্রতিরাতের সামগ্রী। এক প্রকার নেশা হয়ে গেছে তার। মনের মাঝে কত রকম কথা উকি দেয় আজকাল। তবে সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজেই মন দেয়। এক সময় তার সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তায়ামা খানম। এখন টুকটাক কাজ করতে পারে। অবশ্য কাজ করতে দেখলেই সিরাত রেগে দরজা বন্ধ করে খাপটি মেরে বসে থাকে রুমে। তায়ামা খানম হেসে শত ডাকলেও যাওয়ার নাম নেই। শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে বলে, ডাকছি শুনিস না কেন? রাতে তুই না খেলে আমিও খাবো না। এই ঘুমাতে গেলাম। ওষুধগুলো কালকে ডাস্টবিনে ফেলে আসিস। মায়ের কথায় সিরাত পরাজিত হয়ে মুখ ফুলিয়ে দরজা খুলে মেকি রাগ দেখিয়ে বলে, কাজ করতে ডাক্তার নিষেধ করেছে না, তবুও আমি থাকতে কেন যাও? তুই একা হাতে আর কত করবি? আমি কি শুয়ে বসে থাকতে পারি? হ্যাঁ, শুয়ে বসেই থাকবে, নয়তো থাকবো না এই বাসায়। চিল্লিয়ে বলতে বলতে খাবার বেড়ে নিয়ে আসে সিরাত। এরপর নিজ হাতে মাকে খাইয়ে দিয়ে সিরাতও খেয়ে নেয়। শেষে তৃপ্তির ঢেকুর তুলে তায়ামা খানমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এক মধ্য দুপুরে প্রমুখ উদাম গায়ে নিশ্চিন্তে বাসায় ঘুমোচ্ছে। এই ঘুম বোধহয় কবিরের সহ্য হলো না। দৌড়ে প্রমুখের বেডরুমে ঢুকেই দুহাতে হাঁটুতে ভর করে অবরত হাঁপাচ্ছে সে। এরপর হালকা ঢোক গিলে মিনমিন স্বরে বলে, বস, একটা বড়সড় গন্ডগোল হয়ে গেছে। কে যেন আমাদের দলের শাহরিয়ারকে খুন করেছে। শুধু যে এটাই তা না, ওর 16 বছরের বোনকেও ধর্ষণ করে মাথা থেকে গলা আলাদা করেছে। ওর পরিবার ব্যাপকভাবে খেপেছে বস। তারা পুলিশের কাছে আপনার নামে কেস করেছে। বলেছে শাহরিয়ার টাকা চাওয়ায় আপনি খুন করেছেন। রেপ কেসটা কিন্তু উপর মহলে ভয়াবহ জোরালো হবে। আমার হাত পা কাঁপছে বস, কিছু করুন। কবিরের ভয়ার্থ স্বরে কথাগুলো শুনে বেশ বিরক্ত বোধ করলো সে। কাঁচা ঘুম ভাঙলে মাথা কাজ করে না প্রমুখের। মেজাজ খেকিয়ে কবিরকে বলল, এই মুহূর্তে রুম থেকে বের হ। তোর ছুটি আজ থেকে চিরদিনের জন্য বন্ধ। বউয়ের সাথে হানিমুনে যাওয়ার যে টিকিট দিতে চেয়েছিলাম ওইটাই ক্যান্সেল। ইডিয়েট। কবির ভেবেছিল প্রমুখ চিন্তায় বেহুশ হয়ে যাবে, কিন্তু এমন অস্বাভাবিক কথায় ভড়কে যায় সে। কাঁদো কাঁদো গলায় জবাব দেয়, কি দোষ করলাম বস? এত বড় শাস্তি দিবেন না। নতুন বিয়ে করেছি, বাসায় যাই না 7 দিন। এবার বুঝিয়ে বলেছি ঘুরতে নিয়ে যাব। এখন আপনি ক্যান্সেল করলে বউ তালাক দেবে বস। প্রমুখ বিছানা থেকে উঠে বসে, দুহাতে মাথা চেপে ধরে উত্তর দেয়, এটা তোর ঘুম ভাঙানোর শাস্তি। জানিস না ঘুমের টাইমে আমার বাসায় আসা বন্ধ? জরুরি খবর দেওয়ার জন্যই তো এসেছি। আপনার ভালো করতে গেলাম আর আমার সর্বনাশ করে দিলেন। কবিরের কথায় পাত্তা দিল না প্রমুখ। আস্তে ধীরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেয়। এরপর কিচেনে গিয়ে 1 কাপ কড়া চা বানিয়ে ব্যালকনিতে চলে যায়। রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে উষ্ণ ঠোঁটে চায়ে চুমুক দিয়ে কবিরকে বলে, সত্যি শাহরিয়ার খুন হয়েছে? আমার পেছনে কে ছুরি দিচ্ছে?
রেপ কেস তদন্ত করলেই জানতে পারবে আমি নির্দোষ। এসব নিয়ে ভাবছি না, শুধু ভাবছি কে আবার পিছে আঠার মতো লাগতে আসছে। টক্কর হারালে কেন? সামনে আয়, সাহস থাকলে। কত বড় বাপের বেটা দেখে নেব। হারালে লুকোচুরি খেলে মজা নেই, সামনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এবার কবিরও ভাবছে এইভাবে শাহরিয়ার মতো শান্ত ছেলেটাকে খুন কেন করলো। আজ সিরাতের টিউশন শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। বাসায় একা তায়মা খানম চিন্তায় এক মুহূর্ত বসে থাকতে পারছে না। মনে মনে একটা দোয়াই করছে আল্লাহর কাছে, সিরাতে যেন কিছু না হয় আল্লাহ। সংসারে যদি এমন দশা না হতো কখনোই সে সিরাতকে এভাবে টিউশন করাতে দিত না। সিরাত ভার্সিটি থেকে এসে এই 4টা টিউশন করার জন্য বেরিয়ে যায়। মাঝে মাঝে খেয়ে যায়, নয়তো না খেয়েই থাকে। নির্জন রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছে সিরাত। মেয়ে বিধায় একা দাঁড়িয়ে থাকার ফলে মনে মনে বেশ ভয় পাচ্ছে সে। তবুও বারবার রাস্তায় উকি দিয়ে একটা রিকশার নাগাল পাচ্ছে না সে। কখনো এত রাতে এভাবে একা বের হয়নি। মায়ের অপারেশনের পর এই টিউশনটা নিতে হয়েছে, না হলে যে ওষুধ ঠিক মতো কিনে দিতে পারবে না, মা ছাড়া আর কেউ যে নেই তার। এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। আস্তে ধীরে পা চালিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে। কতক্ষণই বা এভাবে রিকশার অপেক্ষা করবে। হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের এক চায়ের দোকান থেকে কয়েকটা বখাটে ছেলে নানা ধরনের অকথ্য ভাষায় সিরাতকে বাজে ইঙ্গিত দিতে থাকে। সিরাত মুখ ফিরিয়ে জোরে জোরে হাঁটা দেয়। একসময় সে 5জন ছেলেও পা চালিয়ে ওর পেছন পেছন ছুটতে থাকে। কয়েক মিনিট পর সিরাত পেছনে তাকিয়ে দেখে মদ গিলে ছেলেগুলো তার দিকেই আসছে। ভয়ে সারা শরীর আসার হয়ে আসছে। কোনো কিছু না ভেবে জোরে এক দৌড় দেয় সে। পা যেন আর চলছেই না। পেছনের ছেলেগুলো দ্রুত এগিয়ে খপ করে ধরে ফেলে সিরাতকে। একজন বিশ্রীভাবে কালো হাতে কোমর আঁকড়ে ধরে সিরাতের। গায়ের জামার বাহুতে টান দিয়ে ছিঁড়ে ফেলে ছেলেগুলো। গলা থেকে ওড়না সরিয়ে হাতে পেঁচায় এক ছেলে। সিরাত ছাড়ার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। এত রাতে কে বাঁচাবে আজ? গলার স্বর উঁচু করে সিরাত জোরে জোরে চিল্লাতে থাকে। ছাড়ুন আমায়, এভাবে আমার সর্বনাশ করবেন না। কেউ কি আছেন? আমাকে বাঁচান। সিরাতের চিৎকারে কারোর কর্ণদয়ে পৌঁছায় না। ছেলেগুলো হা হা করে হেসে উঠে বলে, মামা, মায়ের কি তেজ দেখছোস? শালি মজা দিব অনেক। চুপচাপ তুইও মজা নে। মুখ থেকে একটা সাউন্ড বাইর হলেই খুন কইরা নদীতে ফালাইয়া দিমু। সবাই তার কথায় তাল মিলিয়ে সিরাতের গায়ের ওড়না দিয়ে মুখ চেপে ধরে। সিরাত রীতিমতো গুঙিয়ে কাঁদে। সারা শরীর বিশ্রী হাতের বিচরণ আর নিতে পারছে না সে। ততক্ষণে গলায়, বাহুতে আর পেটেও নখের আঁচড় লেগে গিয়েছে। তার আত্মচিৎকারও শুনছে না কেউ। পেটে বিশ্রী হাতের ছোঁয়া কিলবিলিয়ে বিচরণ করছে সিরাতের। অনেক ধস্তাধস্তি করেও যখন লাভ হলো না, শেষে মাথায় এক বুদ্ধি আসতেই সামনে থাকা ছেলেটার অন্নকোষে বরাবর লাথি দিল সে। ছেলেটাও ওমাগো বলে চিৎকার দিয়েই ছেড়ে দেয় সিরাতকে। ছাড়া পেয়ে কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে দৌড়াতে থাকে সিরাত। বাকি ছেলেগুলো অনবরত বিশ্রী গালি দিয়ে তার পেছন পেছন ছুটে। এমন সময় মাঝ রাস্তায় একটা গাড়ির সাথে লেগে সিরাত আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ধপ করে পিছঢালা রাস্তায় কপালে হাটকা চোট পেয়ে উপর হয়ে পড়ে। ক্লান্ত দেহে মুহূর্তে জ্ঞান হারায় সে। গাড়ির ভেতরের আগন্তুক তড়িঘড়ি করে ব্রেক কষে। চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! কারা তো বড় কলিজা! আমার গাড়ির সামনে আসি, গাড়ির নিচে ফেলে ফিসিয়ে দেব। ফালতু যত সব। কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে আসে তিনি। ততক্ষণে মাতাল ছেলেগুলো কাছে চলে আসে। সামনে মানুষটাকে দেখে সব ছেলের বুক কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে পালিয়ে গেল তারা। আগন্তুক ধীর পায়ে উপর হওয়া সিরাতের দিকে এগিয়ে এসে দেখে জামা অর্ধেক ছিঁড়ে আছে। শরীরের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। সারা মুখে গায়ে নখের দাগ। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় সে। সামনের ছেলেগুলোর দিকে চোখ দুটো লাল করে বলে, শুয়োরে বাচ্চা! মেয়ে দেখলেই উত্তেজনা যেন হয়, তাই না? সুরিসালি এমন অবস্থা করব, চিরকালের জন্য শক্তি হারিয়ে ফেলবি। আপনি নেন ভাই, আমাগোর লাগবো না, আপনারই দিয়া দিলাম। ছেলেগুলো পালাতে পালাতে এই কথা বলল। আগন্তুক রাগে বাম হাত দিয়ে সিরাতের মুখ নিজের দিকে মেলে ধরতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। মুখ থেকে নিজের অজান্তে একটা কথাই আসলো, আমার মায়াবতী, তুমি এখানে? আর আমি কোথায় কোথায় খুঁজেছি তোমায়। এতদিন আমার থেকে লুকিয়েছিলে বুঝি?
হুম, আর ছাড়ছি না তোমায়। তুমিই আমার, নয়তো দেখো বিধাতার কি নীলা খেলা। তুমি আমার হাতে দিলে ধরা, আমার বাহুডোরে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। আগন্তুক সিরাতের মাথায় হাত বুলিয়ে পকেট থেকে রুমাল বের করে, সারা মুখ হালকা মুছে দিয়ে কোলে তুলে গাড়িতে উঠায়। পাশ থেকে পানির বোতল টেনে রুমালে পানি নিয়ে মুখ গলা হাত পরিষ্কার করে দিল। সিটে বসার পরও অজ্ঞান থাকায় সিরাত তার কোলে ঢলে পড়তেই সে মুচকি হেসে ভালো করে শুয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। সকালে হালকা ঘুম ভাঙতেই সিরাত মাথা ব্যথায় চোখ খিচে নেয়। তখনই কালকের সেই ভয়ানক ঘটনা এক এক করে মাথায় চাড়া দিয়ে ওঠে। চট করে চোখ খুলেই দেখতে পায় সম্পূর্ণ অপরিচিত জায়গায় সে শুয়ে আছে। রুম, যাবতীয় জিনিসপত্র, এমনকি বিছানাটাও তার জীবনে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। মনের ভেতর অজানা এক ভয়ে সে চারপাশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এরপর উঠার জন্য গায়ের কাঁথা সরাতেই আঁতকে উঠে সিরাত। কালকের পোশাকের জায়গায় পরনে তার থেকে দ্বিগুণ মাপের টি শার্ট আর ট্রাউজার। তৎক্ষণাৎ দরজায় ক্যাচ শব্দ হতেই এমন কাণ্ডে হকচকিয়ে গেল সিরাত। দুহাতে গায়ের কাঁথাটা আরো ভালোভাবে মুড়িয়ে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে থাকে। আগন্তুক হাতের ট্রে টেবিলে রেখে সিরাতের খুব কাছে এসে মাথায় স্পর্শ করতেই তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় সিরাত। রেগে আগুন হয়ে বলে, কে আপনি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? যা করার তো কাল রাতে করেই ফেলেছেন। আকস্মিক ধাক্কায় নিজেকে সামলাতে ব্যথিত চোখে চেয়ে ছেলেটি বলে, সিরাত, আমি তোমাকে কিছু করিনি, ভুল ভাবছো আমাকে। কাল কয়েকটা ছেলের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। বাসায় পৌঁছে দিতাম, কিন্তু ঠিকানাই তো জানি না, তাই আমার এখানে নিয়ে এসেছি। তোমার অবস্থা অনেক খারাপ ছিল, তখন মনে হলো তুমি আমার কাছেই ভালো থাকবে। লোকটি মুখে নিজের নাম শুনে সিরাত চমকে ওঠে। আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। বিছানায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটাকে পরখ করতে লাগলো সে। দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে। হালকা কোকড়া চুল, গভীর দুই চোখ, ঘন চোখের ভ্রু, সরু নাক, হালকা ঠোঁট, পরনে তার ট্রাউজার আর টি শার্ট। লম্বাও বেশ ভালোই। ওর ভাবনার মাঝেই লোকটির গলা খাকারিতে চোখ সরিয়ে নেয় সিরাত। নিজের প্রতি ছিছি করে ওঠে। এভাবে ছেলেদের দিকে কেউ তাকিয়ে থাকে? কি ভাবছেন উনি? কিন্তু সে কি করে তাকে চেনে? কপাল কুঁচকে বলল। আপনি আমাকে কিভাবে চেনেন? ছেলেটি মুচকি হেসে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা শোনো তবে, 1 বছর আগে তোমার কলেজের সামনে প্রতিদিন যে দাঁড়িয়ে থাকতাম, এরপর প্রপোজ করায় যা অপমান করেছিলে সেসব বাদই দিলাম। যতবার ভালোবাসি বলেছি ততবারই মুখের উপর না করে দিয়েছ। তন্নি তোমার ফ্রেন্ড মনে আছে? সিরাত মনে করার চেষ্টা করে, বলে, হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। ভার্সিটির জন্য গাজীপুর থেকে মাওনা চলে আসি 7 মাস আগে। কিন্তু তন্নির আপনি কে হন মনে পড়ছে না। চাচাতো ভাই, আমার নাম সাফওয়ান খান। এখন মনে পড়ে? সিরাতের এবার মনে পড়ে যায়। চিনতে পেরে খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, হ্যাঁ, এবার খুব চিনেছি। কিন্তু আগে আপনি হ্যাংলা পাতলা ছিলেন, দাড়িও ছিল না। এর জন্য চিনতে একটু বেগ পোহাতে হলো। এখন বেশ ভালোই হয়েছেন। তবে বলছো হ্যান্ডসাম হয়েছি, প্রপোজাল কি অ্যাকসেপ্ট করা যায়? সিরাত লজ্জা পেয়ে মুখ লুকায়। এরপর কালকের কথা মনে পড়তেই জিজ্ঞেস করে সাফওয়ানকে। এরপর কালকে কি হয়েছিল একটু বলবেন? সিরাত যে কথা ঘুরাচ্ছে বুঝলো সাফওয়ান। ফুস করে নিঃশ্বাস ফেলে। কালকে সব ঘটনা এক এক করে বলে সে। সব শুনে সিরাতের মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। মুখ কালো করেই বলে, আমাকে বাসায় নিয়ে যাবেন? মা চিন্তায় কি যে করছে আল্লাহ জানেন। আন্টি একই বাসায়? সিরাতও বলেই ফ্রেশ হওয়ার জন্য ওঠার সময় বাঁধলো আরেক বিপত্তি। বড় সাইজের ট্রাউজার ফুস করে কোমর থেকে পড়ে যেতে নিল। সিরাত আতকে উঠে ট্রাউজার সামলে নেয়। মুখটা কাদো কাদো করে বলে, এসব কে করেছে ভাইয়া? সাফওয়ান হু হু করে হেসে উঠে জবাব দেয়, সরি সিরাত, আমার কিছু করা ছিল না। তবে নো টেনশন, আমি চেঞ্জ করে দেইনি। বাসায় খালাম্মা রাতে রান্না করতে আসে, উনি দিয়েছে। তখন তোমার অবস্থা এতটাই খারাপ ছিল যে হাতের কাছে যা পেয়েছি ওটাই পরিয়ে দিতে বলেছি। জানো, তোমার মুখের দিকে আমি তাকাতে পারিনি, কতটা যে কষ্ট হচ্ছিল। ওই জানোয়ারগুলোকে ফেলে পুঁতে ফেলবো। তোমার পবিত্র গায়ে বাজে হাত স্পর্শ করার ইচ্ছে সারা জীবনের জন্য গুছিয়ে দিতাম।
সিরাত দুহাতে মুখ ঢেকে কেঁদে ওঠে। সাফওয়ান আলতো হাতে চোখের পানি মুছিয়ে আশ্বাস দেয়। এরপর ট্রাউজারটা কোমরে চেপে পা টিপে টিপে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে নাস্তা করতে বলে কোথায় যেন চলে যায় সাফওয়ান। এদিকে একটা কলা ব্রেড খেয়েই চুপচাপ বাসার চারপাশে চোখ বুলায় সে। কয়েক মিনিট পর সাফওয়ান একটা শপিং ব্যাগ সিরাতের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও, এটা পরে আসো। আপাতত তোমার জামার মাপ জানি না আমি, তাই শাড়ি কিনে এনেছি, একটু কষ্ট করে মানিয়ে নাও। এরপর চলো তোমাকে আন্টির কাছে দিয়ে আসি, আন্টির হাতে 1 কাপ চাও খাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, আপনি দাঁড়ান, আমি এই যাবো আর এই আসবো। সিরাত হনহন করে রুমে যেতেই সাফওয়ান মৃদু হেসে বলে, সাবধানে, পড়ে যাবে তো, আস্তে ধীরে চেঞ্জ করে নাও। কথা শেষেই সোফায় আরাম করে বসে তৃপ্তির হাসি হেসে বিড়বিড় করে বলে, আমার মায়াবতী, এই জন্য আজ তো এক মায়া ভরা। সারা রাত যে তোমার মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি, সেই খবর কি তুমি জানো? এত স্নিগ্ধ কেন তুমি? ডাগর ডাগর চোখে তুমি কি আমার ভালোবাসি একটু দেখতে পারো না? কথা শেষে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান সোফায় মাথা হেলিয়ে শুয়ে পড়ে। এই মেয়ে কি মনের কথা কখনো বুঝবে না? তার জন্য যে সর্বক্ষণ মন পুড়ে ছারখার হয়ে যায় তার। এবার যখন এসেছে জোর করে হলেও সিরাতের মনে জায়গা করে নিবে সাফওয়ান। সিরাত কালো রঙের শাড়িটি আপন যত্নে পরে নেয়। আয়নার সামনে গিয়ে মুচকি হেসে চুল ঠিক করে বাইরে বেরিয়ে আসে। দেখতে পায় সাফওয়ানের দিকে হা করে তাকিয়ে আছে। সাফওয়ান ওর দিকেই তাকিয়ে আছে হা করে। মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে যায় সিরাত। মিনমিনে স্বরে বলে, চলুন যাওয়া যাক। দাঁড়াও, একটা জিনিস বাকি আছে। সিরাত কপাল কুঁচকাতেই সাফওয়ান আলতো পায়ে ওর সামনে আসে। অতঃপর পকেট থেকে টিপের প্যাকেট বের করে সেখান থেকে নিয়ে সিরাতের কপালে বরাবর খুব মনোযোগ সহকারে পরিয়ে দেয় একটা টিপ। এমন স্পর্শে শিউরে ওঠে সিরাত। গায়ের শাড়ি খামচে ধরে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। সাফওয়ান কাজ শেষে হেসে আগে আগে দরজার কাছে গিয়ে বলে, যাবে নাকি আমার বাসাতেই সারা জীবন থাকার প্ল্যান করছো? সিরাত ভড়কে যায় এমন কথায়। জিহ্বায় কামড় দিয়ে সাফওয়ানের পিছু পিছু গাড়িতে গিয়ে বসে। লজ্জায় একটিবারও আর তাকাতে পারছে না সে। আজ থেকে 1 বছর আগেও এই ছেলেটাকে যাতা কথা শোনাতেও এক বিন্দু পরিমাণ ভাবেনি সিরাত। তিনিও 1000 বার বলতো। সিরাত ততবারই রেগে জবাব দিত, এখনকার ছেলেরা ভালোবাসতে পারে না, সবাই টাইম পাস করার জন্যই আসে। সব ছেলেরাই ফ্যান্টাসিতেই রিলেশনে জড়ায়। যখন ঘোর কেটে যায়, ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে দিতেই দুবার ভাবে না। তিনি কপাল চাপড়ে হতাশায় বসে থাকতো। সিরাত কি জানতো এতদিন পরও অনাকাঙ্ক্ষিতভাবে এই লোকটার সাথেই তার দেখা হবে? কাল সঠিক সময় না আসলে কি হতো তার? সাফওয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, লোকটা সবসময় সাহায্যই করে গেল, কিন্তু যদি আবার ভালোবাসি ভালোবাসি বলে তখন কি উপায়? আর ভাবলো না সে। জানলার বাইরে তাকাতেই সাফওয়ান ভাবলো, যে লোকেশন বলেছিলে সেখানে এসে পড়েছি, এবার কি করব? সাফওয়ান বলল। সিরাত বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখে আসলেই চলে এসেছে। সাফওয়ানকে এখানে গাড়ি পার্ক করে রাখতে বলে। এরপর সিরাত নেমে গাড়ির গ্লাস দিয়ে মাথা ভেতরে দিয়ে বলে, নামুন ভাইয়া। আজ নয়, অন্যদিন। আমার জরুরি একটা কাজ আছে। বাসার সামনে এসো, ভেতরে যাবেন না, আম্মু জানলে আমাকে বকবে। আসবো শীঘ্রই, এখন তাড়াতাড়ি যাও, আন্টি চিন্তা করছে। মলিন মুখে সাফওয়ানকে বিদায় দিয়ে বাসার গেটের ভেতর চলে যায় সিরাত। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল চাপতেই তায়মা খানম দরজা খুলে দেয়। সিরাতকে দেখতেই শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন তিনি। গলা ভাঙা কণ্ঠে বলে, কোথায় ছিলি তুই? ফোনে কত করে কল করেছি জানিস? ভেবেছিলাম সর্বনাশ হয়ে গিয়েছে। তোর কোনো টিউশন করতে হবে না, আজ থেকে আমার চোখের সামনেই থাকবি। আমার জন্য এত কেন কষ্ট করবি তুই? তৎক্ষণাৎ সিরাতের মনে পড়ে যায় ব্যাগ তো কাল রাতে দৌড়ানোর সময় রাস্তাতেই ফেলে এসেছে। মুচকি হেসে সিরাতও জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, চলো রুমে, সব বলছি তোমায়। আঁচল দিয়ে সিরাত মায়ের মুখ মুছিয়ে বিছানায় বসায়। মায়ের সামনে বসে কালকে রাতের ঘটনা এক এক করে খুলে বলে। কান্না চেপে নরম গলায় বলে, এবারের মতো বেঁচে গিয়েছি মা, ভেবেছিলাম ওই জাদুয়ারগুলো আমাকে খুবলে খাবে। ভাইয়া না আসলে কি হতো মা? তায়মা খানম মনে মনে নিজেকে শতবার দোষ দিলেন। মরে গেলে এই মেয়েটা এত কষ্ট করতো না।
মুহূর্তেই সাফওয়ানের প্রশংসা শুনে ইনিয়ে বিনিয়ে বলল, সিরাত, সাফওয়ান ছেলেটা খারাপ না, বাসায় নিয়ে আসলেই পারতি। বারবার বলেছি মা, কাজ পাড়ায় আসলোই না, পরে আসবে বলেছে। তুই বললি অনেক ভালোবাসে, আবার কাল রাতে একা বাসায় তোকে স্পর্শ করেনি পর্যন্ত। কথা শেষে সিরাতের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলে, দেখ মা, আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। ছেলেটাকে আমি দেখি, যদি ভালো হয় বিয়ের কথা বলে ফেলবো। খবরদার না করতে পারবি না। সিরাত অবাক হয়ে যায় মায়ের এমন কথায়। লোকটা সাহায্য করেছে বলে বিয়ে করতে চাইবে? না, এটা হয় না। সিরাত কিছু বলার জন্য মুখ খুলতেই তায়মা খানম চোখ গরম করে বলে, আমি কোনো না শুনবো না, যা বলবো তাই করতে হবে। এভাবে কতদিন চলবে? আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে। যোগ্য পাত্রের কাছে বিয়ে দিয়ে আমি মরলেও শান্তি পাবো। মা, এমনটা হয় না, একদিনে এসব বলো না প্লিজ। চুপচাপ ফ্রেশ হয়ে নে, বাজারে যেতে হবে। সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে দুহাতে মাথা চেপে ধরে। তার মা যা ভাবে তাই করে ছাড়ে। লোকটা কি ভাববে কে জানে। সিরাত পরনের শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নেয়। হাতে গোনা কয়েকটা টাকা আছে, এসব দিয়েই বাজার করে দুপুরে রান্না সারতে হবে। তাই দেরি না করে বাজারে ব্যাগ নিয়েই তায়মা খানমকে বলে যায়। কাঁচা বাজার গভীরভাবে দেখে সবজি কিনে নেয় সিরাত। এরপর মাছ কিনতে গিয়ে এক প্রকার বমি চলে আসে তার। মাছের পানিতে পুরোটা কাদা হয়ে আছে। আলতো পায়ে সব মাছ এক এক করে দেখে তেলাপিয়া আর ছোট মাছ কিনে নিল। বাজারের ব্যাগ শক্ত করে ধরেই এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সিরাত রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে ভাবছে হেঁটে হেঁটেই বাসায় যাবে, কিন্তু ব্যাগটা ভারী হওয়ায় সাহসে কুলায় না তার। রিক্সার জন্য উকিঝুঁকি দিতে ওপাশে একটা বাচ্চা কুকুর এলোমেলো হয়ে হাঁটছে। সামনেই চলন্ত গাড়িটি কুকুরের খুব নিকটে আসতেই হাতের ব্যাগ রেখে দৌড়ে যায় সিরাত। হুড়মুড় করে কুকুরটাকে কোলে নিয়ে সাইডে দাঁড়ায় সে। আকস্মিক ঘটনায় গাড়ির মালিক এত জোরে ব্রেক কষে প্রমুখ কন্ট্রোল করতে না পেরে সামনের সিটের সাথে মাথায় বাড়ি খায়। ততক্ষণে পেছনের প্রমুখ সিটে হেলান দিয়ে গান শুনছিল, চোখ দুটো বন্ধ করে। চট করে তার রাগ তত্তর করে বেড়ে যায়। ড্রাইভার শাহজাহান ভয়ে কাচুমাচু করছে। সে কটমট করে বলে, মরার শখ জেগেছে? বারবার বলেছি এই গাড়ি মনোযোগ দিয়ে চালাবে, তবুও মন কোথায় থাকে তোর? শাহজাহান ঢোক গিলে মিলিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দেয়, স্যার, গাড়ির সামনে একটা মেয়ে চলে আসছিল, এই যে দেখেন বাহিরে দাঁড়ায় কুত্তারে কোলে নিয়ে রইছে। আমি কি জানতাম মায়াটা সামনে আইব। প্রমুখ দুহাত শক্ত করে মুঠোয় নেয়। জোরে গাড়ি দরজা খুলতেই দেখে একটি মেয়ে কুকুরকে কোলে তুলে আদর করছে। দুপা এগিয়ে তাতে দাঁত চেপে বলে, ইডিয়াট, রাস্তায় দেখে শুনে ঠিক মতো চলতে পারো না? চোখ কি আকাশে তুলে হাঁটো? সিরাজ চোখ বড় বড় করে সামনে তাকাতেই দেখে প্রমুখ শক্ত মুখে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই রেগে রিক্ত স্বরে বলে, আপনার চোখ অন্ধ? গাড়ি আছে বলেই কি রাস্তা কিনে নিয়েছেন? নিজেকে কি ভাবেন? হ্যাঁ, একটি অবলা প্রাণীকে পিষিয়ে দিচ্ছিলেন একটু আগে। মনে কি মায়া দয়া কিছুই নেই? প্রতিদিন মানুষ মারা যায়, সে কিভাবে মায়া বুঝবে? সিরাতের কথায় রাগে দাউ দাউ করছে প্রমুখের মস্তিষ্ক। এইটুকু একটা মেয়ে তাকে কথা শোনাচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে ভাবলো কেমন যেন চেনা চেনা লাগছে। তখনই দাঁত মুখ শক্ত করে বলে, তুমি জানো আমি কে? উপরে তুলে এক আছাড় মারবো, সারা জীবন মনে থাকবে। আপনাকে আমার থেকে আর কে ভালো করে চেনে? প্রতিদিন মেয়ে নিয়ে শুয়ে থাকেন, রাস্তায় গুন্ডামি করে ঘুরে বেড়ান। একরাশ ঘৃণা নিয়ে সিরাত কথাগুলো বলে চলে যেতেই হুট করে প্রমুখর গলা টিপে ধরে। দুহাতের সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে, আমাকে কতটা চিনিস তুই? পতিতালয়ে যাই আমি, নাকি তোদের মতো 2 টাকার মেয়েরাই ক্ষুধার তাড়নায় আমার কাছে আসিস? টাকার কাঙ্গাল তোরা। এখন আমার সন্দেহ হচ্ছে তুই কি আমার সাথে রাত কাটিয়েছিস নাকি? গলা চেপে ধরায় সিরাতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রমুখের হাত ছাড়ানোর শত চেষ্টা করলেও কোনো ফল পাচ্ছে না সে। বন্দি পাখির মতো ছুটার জন্য ছটফট করছে সিরাত। মিনিট 2 পর চোখ মুখ উল্টে আসতেই প্রমুখ ছেড়ে দেয় সিরাতকে। চোখের সানগ্লাস পরে গাড়িতে উঠতেই চেঁচিয়ে উঠে সিরাত, সবাই চাহিদার জন্যই যায় না, কেউ কেউ উপায় না পেয়ে অসহায় হয়েও যায়। মিস্টার ইশতিয়াক চৌধুরী প্রমুখ। সিরাত রাস্তা পার হয়ে কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। আবার এই মানুষটার সাথে দেখা। রাগের বশে কয়েকটা কথা বলায় এভাবে গলা চেপে ধরবে? দুনিয়ার কত মানুষ মরে, এই লোক কেন মরে না? হাজার অভিশাপ দিয়ে সিরাত চলে যায়। প্রমুখ অবরত রাগে ফুঁসছে। ছুনোপুটির মতো মেয়ের এত সাহস!
কে এই মেয়ে? আজ পর্যন্ত এমন কোনো মেয়ে প্রমুখের চোখের দিকে তাকাতে পারেনি, আর পুচকো মেয়ে কথা শুনিয়ে গেল। রেগে গাড়িতে উঠে কবিরকে কল করে, এরপর হুঙ্কার দিয়ে বলে, এই মাত্র একটা মেয়ে এসে আমাকে এক গাদা কথা শুনিয়ে গেল। তুই এক্ষুনি মেয়েটার সব ইনফরমেশন বের কর, আজ রাতের মধ্যে আমার চাই। এমন অহেতুক কথায় কবির চমকালো, আমতা আমতা করে জবাব দিল, স্যার আমি কিভাবে জানবো কোন মেয়ে ছিল? না দেখলে খুঁজবো কিভাবে? দাঁড়া বলছি। মেয়েটি লাল রঙের 3 পিস পরা ছিল, আর হ্যাঁ মনে পড়েছে, চুল কোমর পর্যন্ত। এবার বের কর, মাওনার প্রতিটি বাসায় খোঁজ লাগা। কবির কপাল চাপড়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। এভাবে কখনো কেউ ক্লু দিয়েছে নাকি তার মনে পড়ছে না। এক বুক হতাশা নিয়ে ভাবে, কি ভুল করেছিল যার জন্য প্রমুখের মতো ছেলের অ্যাসিস্ট্যান্ট হতে হলো তাকে। মাঝে মাঝে এমন কাহিনী ঘটায়, সইতেও পারা যায় না। টুপ করে কল কেটে দেয় প্রমুখ, দুহাতে মুখ চেপে ফুসফুস করতে থাকে। চোখ বন্ধ করতে একটু আগের মেয়েটির মুখ মনে পড়ে যায়। কিভাবে চোখ রাঙিয়ে কথা বলল, রাগে গলার রগে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই মেয়ের। চট করে চোখ খুলে প্রমুখ। বাসায় পৌঁছে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতেই রাগে সারা শরীর জ্বলে ওঠে। ইচ্ছে তো করছে সামনে বসিয়ে নিজ হাতে শাস্তি দিতে। কেঁদে কেটে সিরাত বাসায় এসে সেই যে দরজা লাগিয়েছে আর খোলার নাম নেই। অনেক ডেকেও তায়ামা খানম কোনো উত্তর না পেয়ে নরম পায়ে হালকা পাতলা রান্না শেষ করে। এরপর খাওয়ার জন্য জোরে দরজা ধাক্কালেও যখন উত্তর আসে না, তখন তিনি বলেন, কি হয়েছে তোর? বলবি তো সিরাত, আয় খেয়ে যা। সিরাত চেঁচিয়ে উঠে বলে, পরে খাবো মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না। অনেক অনেক ডেকেও কাজ হয় না। শেষে তিনিও না খেয়ে রুমে গিয়ে বসে থাকে। মেয়েটার আজকাল কি হয় বোঝা যায় না। এই হেসে খেলে দিব্যি সব করছে, মুহূর্তেই দরজা বন্ধ করে বসে থাকে। বিয়ে দিতে পারলে এই চিন্তা একটু কমবে, এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলেন তায়ামা খানম। সকালে কিচেনে টুংটাং আওয়াজে রান্না করছে প্রমুখ। নিজ হাতে রান্না করে এক ধরনের তৃপ্তি পায় সে। শত শত কাজের লোক থাকা সত্ত্বেও প্রতিদিন নিজেই রান্না করে নেয়। সবজি কাটার সময় তখনই কলিং বেল বেজে ওঠে। হাত ধুয়ে ধীর পায়ে দরজা খুলতেই দেখে কবির অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। কাল রাতে চিন্তায় এক ফোঁটাও ঘুম হয়নি কবিরের। সকাল হতেই প্রমুখের এক গাদা প্রশ্নের উত্তর দিতে হবে, এইসব ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কবিরের। এদিকে প্রমুখও যখনই ঘুমানোর চেষ্টা করছে, শুধু মেয়েটার মুখ ভেসে আসছে চোখের মাঝে। শেষে রাগে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। প্রমুখ কিচেনের দিকে পা বাড়িয়ে বলে, কি খবর কবির? খোঁজ খবর এনেছো? এনেছি বস। শাহরিয়ারের খুনি খুব দ্রুততার সাথে এই কাজ করেছে বস, কোনো ক্লুই রেখে যায়নি। তার মানে বলছো আমার থেকেও বুদ্ধিমান? সে কখন বলল বস বোকা? কবির অসহায়ের ন্যায় মেছো বিড়ালের মতো মাথা নিচু করে রাখে। প্রমুখ পেঁয়াজে ছুরি চালিয়ে বলে, মেয়েটার খোঁজ আনতে বলেছিলাম, আর তুমি শাহরিয়ারের খোঁজ দিচ্ছ? ওর মা বাবার সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছি খুনিকে কঠিন শাস্তি দেব। বস মেয়েটা একটা ছবি আছে। প্রমুখ কটমট করে তাকায় কবিরের দিকে, বলে, ছবি থাকলে তোমাকে বলি, আমার চোখের সামনে থেকে দূর হও, নয়তো এই ছুরি তোমার মুখ বরাবর ঠুকিয়ে দেব। কবির মনে মনে হাজারটা গালি দিয়ে চলে যায়। প্রমুখ কড়াইয়ে মাংসগুলো ঢেলে দিতেই আবারও কলিং বেল বেজে ওঠে। সে কবির ভেবেই চিৎকার করে বলে ওঠে, আমার সাথে ফাইজলামি করিস কবির? বাইরে আসলে কিন্তু খুব খারাপ হবে। না, অবরত একটার পর একটা কলিং বেল বেজেই চলেছে। শেষে ছুরি হাতে নিয়েই দরজা খুলে প্রমুখ। হাত থেকে ছুরিটা লোকটার গলা বরাবর চালিয়ে দিতেই ভয়ে লোকটা কাঁপতে থাকে। অপরিচিত কাউকে দেখে দুই ভ্রু কিঞ্চিত করে থেমে যায় প্রমুখ। ছুরিটি পেছনে নিয়ে কপাল কুঁচকে বলে, এই বাসায় কেন এসেছেন? কাকে চাই? লোকটি ভয়ে অনবরত কাঁপছে। হাতের একটা খাম বাড়িয়ে ধরা গলায় জবাব দেয়, স্যার আপনার নামে একটা চিঠি ছিল, দেওয়ার জন্য এসেছি। জোর করে হাতে খামটি দিয়ে লোকটি দৌড়ে পালিয়ে যায়। প্রমুখ হাতে থাকা খামটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ফোনের যুগে চিঠি দেয় কে? কাগজটা ছিঁড়ে ভেতরে খাম বের করতেই দেখতে পায় গুটি গুটি করে লেখা। বিড়বিড় করে কয়েকবার লেখাটা পড়তেই চোয়াল শক্ত হয়ে যায় প্রমুখের। কি তাও আবার আমাকে? কোন গুহায় লুকিয়ে থাকবি? যেদিন বের হবি ওই দিনই পরপারে পাঠিয়ে দেব সবাইকে। হামিদুর রহমান ততদিন আমার কাছেই থাকবে, দেখি কি করিস।
প্রমুখ ঠাস করে দরজা বন্ধ করে বলে, তোর 2 টাকার হুমকিতে প্রমুখ ভয় পায় না। এত যখন পারিস নিজে এসে উদ্ধার করে নিয়ে যা শালা। মেজাজ গরম থাকায় কিচেনে এসে শুধু মাংসটাই রান্না করলো প্রমুখ। এরপর প্লেটে ভাত নিয়ে গপাগপ সাবার করে দেয় সব। আগে খেয়ে তারপর প্ল্যান করতে হবে আসল অপরাধীকে খুঁজতে। খিদের মাথায় কাজ করে না তার। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে খালি বাসায় জোরেই হাহা করে হাসে। প্রমুখ হাসির প্রতিধ্বনিতে কেঁপে ওঠে পুরো বাসা। ছি, এভাবে পাবলিক প্লেসে কেউ লিপ কিস করে? সিরাত ভার্সিটির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটার সময় কানে বাজলো এই কথা। তৎক্ষণাৎ পা থেমে গেল তার। আশেপাশে তাকিয়ে দেখল সবার মুখেই একই বাক্য, প্রমুখ চৌধুরী একটি মেয়েকে কিস করেছে। এই কথা যেন বাতাসের বেগেই ছড়িয়ে গেল। যুবতী মেয়েরা হা হয়েই তাকিয়ে আছে সেই দিকে। যাদের এতদিনের স্বপ্ন সেই প্রমুখ অন্য মেয়েকে নিজ ইচ্ছায় চুমু খেলো। হায়, কি ভাগ্যবতী মেয়ে। এসব ভেবেও অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেউ নাক ছিটকাচ্ছে, কেউ বা ছিছি করে নিজেদের কাজে ব্যস্ত হচ্ছে। সিরাত কপাল কুঁচকে বিষয়টা ভাবার চেষ্টা করলো। তার পাশে মধ্যবয়স্ক এক মহিলা অকথ্য ভাষায় একা একাই বাজে কথা বলছে। সিরাত দেনামনা করে তাকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে আন্টি? সবার মুখে একই বাক্য শুনছি। মহিলা তার কথায় নাক মুখ কুঁচকে ফেললো, ছিছি করে বলল, আর বইলো না, তোমাগোর মতো মাইয়ারাই তো এইসব কইরা বেড়ায়। কি জো গাইলো রে, রাস্তাঘাটে পোলা মাইয়া ঢলাঢলি করে, কেউ কিছু কইতেও পারবো না। প্রতিবাদ করলেই জানের ভয় দেখাইবা। আমরা যে মানুষ, ওরা তো এই কথা ভুইলাই যায়। সিরাত আগামাথা বুঝতে না পেরে ভ্রু উঁচিয়ে বলে, কি করেছে আন্টি? কি করে নাই এই ডাকাও, ওই যে ওই পোলা বাপের জায়গা মনে কইরা সবখানে গুন্ডামি কইরা বেড়ায়। ভাব সাব এমন যেন ওর বাপ দাদা পুরো দেশ কিনে নিছে। সকালে একটা মাইয়ার মুখে সিগারেটের ধোঁয়া উড়াইছে। ওই মাইয়া হয়তো পোলাটার সম্পর্কে জানে না, রাগে দিছে এক থাপ্পড়। চোখ গরম কইবার কইছে, মেয়ে দেখলেই গুন্ডামি ছ্যাঁচড়ামি করতে ইচ্ছে করে। মা বাবার শিক্ষার অভাব। বাসায় বোন থাকলে মেয়েদের রেসপেক্ট দেওয়া শিখতে। মাইয়াটা কথা কইয়াই পা বাড়াইতেই পোলাই জোরে চুলির মুঠে দইরা ঠোঁটে চুম্মা খাইলো। সি সি সি, লজ্জা শরম সব শেষ। মহিলা একা একা এই কথা বলেই চলে যায়। সিরাত ভাবলো কিছু। হাতের ঘড়ির দিকে তাকাতেই ভরকে যায়। আর মাত্র 5 মিনিট আছে ক্লাসের। একটু আগে সব কথা মাথা থেকে ঝেড়ে ভার্সিটির উদ্দেশ্যে গেল। তখনই তার সামনে বাতাসের বেগে শাঁসা করে প্রমুখের গাড়ি চলে যায়। ধুলো ময়লা সব সিরাতের চোখে মুখে পড়ে। সিরাত চোখ বন্ধ করে মনে মনে বলে, চরিত্রের ছিটে ফোটাও আজ রইল না মিস্টার প্রমুখ চৌধুরী। ভার্সিটি শেষে ক্যান্টিনে বসে আছে সিরাত আর সায়রা। ভার্সিটির প্রথম দিনই সায়রার সাথে বন্ধুত্ব হয় তার। সায়রা 1 কাপ চা খেয়ে বলল, অ্যাসাইনমেন্ট করেছিস? নতুন টিউশনের কি খবর? সিরাত দীর্ঘশ্বাস ফেলে নরম স্বরে বলে, অ্যাসাইনমেন্ট আজ সারা রাত জেগে করব। টিউশন বোধহয় ছেড়ে দিতে হবে। আমাকে তুই বিকেল 5টা থেকে 6টা এই সময়ে একটা টিউশন খুঁজে দে। আচ্ছা দেখছি। ওই ঘটনার পরে আর যেতে হবে না। এত রাতে মেয়ে মানুষের রাস্তায় বের হওয়াই ভীষণ রিস্ক। সিরাত মাথা ঝাঁকিয়ে চেয়ারে বসলো। সায়রা চায়ের বিল পরিশোধ করে। মেয়েটা সবসময় সিরাতের পাশে থেকেছে। হুটহাট নিজের জন্য জামা কাপড় কিনলে সিরাতের জন্য একটা কিনে। সিরাত সবসময় ইতস্তত বোধ করে, রাগ দেখায়। সায়রা তাকে বুঝায়, তোর বিপদের সময় পাশে থাকতে না পারলে কিসের ফ্রেন্ড হলাম? যখন তুই ভালো জব করবি ওই সময় সব সুদে আসলে ফিরিয়ে দিস। সিরাত জানে সে কখনো ফেরত নিবে না। হাতের পাশটা তুলে উঠে দাঁড়ালো সে। সায়রাকে বলল, বাসায় যাবি কখন? মায়ের কয়টা ওষুধ কিনতে হবে। আচ্ছা যা, বাসায় পৌঁছে টেক্সট দিস। সিরাত হেসে হাঁটা শুরু করে গেটের কাছে। তখনই এক মেয়ে তার সামনে এসে বলল, তুমি সিরাত, রাইট? আচমকা জিজ্ঞেস করায় খানিকটা চমকালো। এরপর মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ আপু, কেন? মেয়েটা গেটের বাইরে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, একটি ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে বলে দিল তোমাকে ডেকে দেওয়ার জন্য। মেবি তোমার কাজিন। সিরাত কপাল কুঁচকে গেটের দিকে তাকিয়ে মেয়েটিকে ধন্যবাদ দিয়ে বাইরে আসলো। আশেপাশে নজর বুলিয়ে দেখলো গাড়ি পার্কিং করে কালো শার্ট পরে সাফওয়ান দাঁড়িয়ে আছে। সিরাতকে দেখা মাত্রই হাত নেড়ে ইশারা করলো তার কাছে যেতে। সিরাত মৃদু হেসে তার সামনে এসে বলে,
আপনি আমার ভার্সিটির খোঁজ পেলেন কিভাবে? এইসব পেতে 2 সেকেন্ডও লাগে না আমার। আফসোস, তোমার মনের খোঁজটাই শুধু পাওয়া হলো না। সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসে। সিরাত এখনো সেখানেই দাঁড়িয়ে। এই লোকটার কথায় তাকে লজ্জায় পড়তে হয়। সাফওয়ান উচ্চস্বরে বলল, আমার সাথে বাসায় গেলে সমস্যা, তোমায় পৌঁছে দিতাম। আমি একাই যেতে পারবো ভাইয়া। ভয় পাচ্ছ? ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে গাড়ির গ্লাসের ভেতর মুখ নিয়ে অনুনয় করে বলল। প্লিজ ভাইয়া, আর ঋণী করে ফেলবেন না। সাফওয়ান মুখটা খুবই নিরীহ করে জবাব দেয়। সরি সিরাত, একটু বেশিই ভেবে ফেলেছিলাম। ভাবলাম তোমার সাথে বসে 1 প্লেট ফুচকা খাবো। বলেই গেছিলাম তুমি রাজি হবে না। ঠিক আছে, যাও, পরে দেখা হবে। তার কথায় সিরাতের খুব খারাপ লাগলো। হামতা হামতা করে জবাব দেয়। আচ্ছা, রাগ করবেন না প্লিজ, চলুন, কিন্তু বেশি সময় থাকতে পারবো না। কথাটা বলেই উঠে বসলো সাফওয়ানের পাশে। বেল লাগাতে লাগাতেই সাফওয়ান বলল। থ্যাংক ইউ সিরাত, কিউট বেবি। সিরাত লজ্জা পেয়ে তাকায় গাড়ির বাইরে। লোকটা খুবই আয়েসিভাবে লজ্জা দিতে পারে। প্রমুখ মাত্রই রুমে এসে ফ্রেশ হলো। দরকারি কিছু কাগজপত্র খোঁজাখুঁজি করার সময় চোখ যায় খাটের নিচে। সেখানেই একটি গলার লকেট পড়ে আছে। চোখে মুখে এক প্রকার কৌতূহল নিয়ে সে এগিয়ে যায় সেদিকে। হাত বাড়িয়ে তুলে বিছানায় বসলো। এপাশ ওপাশ নিখুঁতভাবে দেখতেই চোখ আটকে যায় হাস্যোজ্জ্বল মা মেয়ের ছবির দিকে। প্রমুখ মেয়েটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভাবল, কোথাও দেখেছি মনে হচ্ছে। কে এই মেয়ে? মিনিট সময় ছবিটি পরখ করতে মনে পড়ে যায় রাগে হিড়হিড় করা ঝগড়ুটে মেয়ের কথা। এই তো কয়েকদিন আগেই তো মুখের উপর তাকে যা তা বলে দিয়েছিল, যার জন্য সারা রাত ঘুমাতে পারেনি। হাতের কাছে চিহ্ন রেখে সে খুঁজলো আকাশ পাতালে। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে বলে, এবার কোথায় যাবে? তোমাকে জাস্ট 1 সেকেন্ডেই খুঁজে ফেলবো। ট্রাউজারের পকেট থেকে তৎক্ষণাৎ কবিরকে কল করে বলে, কবির, মাত্র 5 মিনিট সময় তোমার হাতে। ওই যে লম্বা বেনুনি মেয়েটিকে খুঁজে পেয়েছি, জলদি বাসায় আসো। কবির কিছু বলতে মুখ খুলতেই চট করে কেটে দেয় প্রমুখ। হতাশ হয় কবির। মুখে দুঃখী চেহারা নিয়ে গাড়ি স্টার্ট করে। প্রমুখ সিরাতের মুখে হাত বুলিয়ে ডেভিল হাসি দিতে মুহূর্তেই 2 ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে যায়। চোখে একরাশ বিস্ময় নিয়ে ভাবে, এই মেয়েটির সাথে প্রথম রাস্তায় কথা হয়েছিল। তার লকেট আমার রুমে কেন? সে এসেছিল, কিন্তু কবে? আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। তবে কি সেও 4-5টা মেয়ের মতো? না, যার মুখে অজস্র মায়া, ভদ্র সভ্য, সে কিভাবে নিজ ইচ্ছায় এখানে আসবে? উফ, মিলছে না, কিছুই মিলছে না, সব হিসেব গোলমাল। হামিদুর রহমান অস্পষ্ট স্বরে আবুল তাবুল বলেই যাচ্ছে। 1000 দিন শুধু পানি খেয়েই বেঁচে আছে। খুনের ব্যাপারে কিছু না বলায় তাকে আগের মতোই বেঁধে রাখা হয়েছে। গা থেকে বিদঘুটে গন্ধ। কবির নাক ছিটকে বলল, স্যার, হয়তো ছেড়ে দিন, নয়তো মেরে ফেলুন। এভাবে আর কত কষ্ট দিবেন? শয়তানের বাচ্চা মনে হয় স্বীকার করবে না। প্রমুখ 2 হাতে মাথা চেপে ধরে তার পাশের চেয়ারেই বসে আছে। তাদের সাথে কাজ করা আহামকে চোখের ইশারায় ডেকে বলল, শেষবারের মতো 1 গ্লাস পানি খাওয়া শুয়োরের বাচ্চাকে। অনেক হয়েছে খেলা, এবার মুখ না খুললে বুকে গুলি ঠুকে দেব। আহাত দৌড়ে পানি আনলো। হামিদুর রহমানের গায়ে হাত দেওয়ায় মুশকিল হয়ে পড়েছে। মাস্ক পরে পা দিয়ে সোজা করলো তাকে। মুখে গ্লাস ধরে আহাত বলল। হামিদুর রহমান পিপাসায় কাতর, চাতক পাখির ন্যায় পানির দিকে তাকায়। ঢকঢক করে মুহূর্তে শেষ করে দিল গ্লাসের সব পানি। প্রমুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে মাইরা ফালা, এভাবে কষ্ট দিস না, আল্লাহ তোদের ক্ষমা করব না। প্রমুখ বেশ আয়েশ করে বসে গগন কাঁপুনি হাসি হাসলো। একটু ঝুঁকে বলল, ছেড়ে দেব, শেষবারের মতো বলছি। কে গেছিলি ওই রাতে? কার কথায় মামার করা মামলা ক্লোজ করে রেখে দিয়েছিলি? মিথ্যা কাগজ ছাপিয়ে বললি গাড়ি অ্যাক্সিডেন্ট, এটাও মানা যায়? বল হামিদের বাচ্চা নয় তো? কি করবি, মারবি? মার। হ্যাঁ, তোর দেহ 80 টুকরো করে নদীতে ফেলে দিব, মাছ ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু তোর 17 বছরের মেয়ে, তার কি হবে? মেয়ের কথাতে হামিদুর রহমান আতকে ওঠে। মুহূর্তেই চোখ দুটো পানিতে ভিজে যায়। এবার করুণভাবে আকুতি করে বলে,
দেখ, যা করার আমাকে কর, তুই আয়েশার কিছু করিস না। অনেক বছর পর আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, মাফ কর আমারে। ওর ফুলের মতো গায়ে বাজে টোকা দিস না, হাত জোর করে বলি। প্রমুখ ফিক করে হেসে ওঠে। বেশ মজা পাচ্ছে সে। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো। ওসির মেয়ের অপহরণের ভিডিও পাঠা। শালা এখনো মুখে কুরু পেটে বসে আছে। প্রমুখ ফোন রেখে হামিদুরের মুখের দিকে হতাশ হয়ে তাকায়। এবার দেখ আপনজনের কষ্টে কেমন লাগে। ফোনে টুং করে মেসেজ আসতেই অদর বাকিয়ে হেসে হামিদুর রহমানের সামনে ধরে ভিডিওটি। সেখানে আয়েশার গায়ে লাঠির আঘাত। যন্ত্রণায় ছটফট করে নুয়ে পড়েছে মেয়েটি। চোখ নিবু নিবু করে আকুতি করছে। বাবা, আমাকে বাঁচাও। মা অনেক দিন তোমার চিন্তায় না খেয়ে আছে। তুমি আসো বাবা। এরা আমাকে কলেজ থেকে তুলে এনেছে বাবা। সারাক্ষণ মারতে থাকে। তোমাকে যা বলে তুমি সত্যি বলে দাও বাবা। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আগের মতো ফিরে আসো বাবা। আমাদের ছোট্ট ঘরটাতে আলো ফিরিয়ে আনো। তখনই চট করে ভিডিওটি বন্ধ হয়ে গেল। মেয়ের করুণ অবস্থায় চিৎকার দিয়ে উঠে হামিদুর। বুক ফেটে কেঁদে প্রমুখকে বলল, মেয়েটাকে ছেড়ে দাও বাবা, তুমি আমার ছেলের মতো। চুপ শয়তান, এবারও কি মুখ খুলবি না নাকি মেরে দেব? বলছি, তবু আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়বো। বল ভুট্টো সুলতান কোথায়, আর কে ছিল তোর সাথে? হামিদুর রহমান চোখ বুজে। সে ভাবছে বললে কি ছেড়ে দিবে, তবুও জিজ্ঞেস করা যাক। সব কথা বললে আমাকে ছেড়ে দিবি? প্রমুখ কপাল কুঁচকে তাকায় তার দিকে। মনে মনে হেসে গম্ভীর স্বরে বলল, দিব। এবার বল। ভুট্টো সুলতানের সাথে আমার 1 মাস আগে শেষ কথা হয়। আমি জানি না এখন সে কোথায়। তার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। সব জায়গাতেই ঘুরে বেড়ায়, নিজের পরিচয় গোপন করে। ওর আসল নাম কি কেউ জানে না। এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে। ওই দিন আমার সাথে হাঁপাতে হাঁপাতে এসে বলে। আমি বিরক্ত হয়ে তার কথায় পাত্তা দেইনি। সে আগের মতোই দৌড়ে কোথায় যেন চলে যায়। হাজার ডাকলেও থামেনি। তবে আমি একটা কথাই বলতে পারি, তার সাথে আমি কুমিল্লার আটাবাড়ি গ্রামে একটি ভাঙা টিনের ঘরে দেখা করতাম। সেখানে অনেক সময় পড়ে থাকতো সে। এমনভাবে চলাফেরা করতো দেখে মনে হবে ভিখারি। কুমিল্লার সবাই তাকে মতিন পাগলা ফকির হিসেবেই চেনে। ওর একটা প্লাস পয়েন্ট এটাই, আমি নর্মাল পোশাকে ওর সাথে দেখা করতাম। এর থেকে বেশি কিছুই জানি না। কথা বলে এসে বড় শ্বাস নিল। এরপর আবারও বলল, হ্যাঁ, ভুট্টোকে দিয়ে কেউ একজন এমন কাজ করাতো। সে সবসময় লুকিয়ে থাকে। তোমার বাবা মাও যেদিন মারা যায় সেদিন ট্রাকে বসেছিল ভুট্টো। ইচ্ছে করে কারোর নির্দেশে পিষে ফেলে সে। প্রথমে গাড়ি ভেঙে গেলেও তোমার মা বাবা বেঁচে ছিল। এরপর 3 বার সেই গাড়িকে ধাক্কা মারে সে। ফলে শরীরের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। তারা সবাই ভাবে মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু সমস্যা হয় তোমার মামা। সে খুব চতুর লোক। সব কিছু টেস্ট করে বুঝে ফেলে এটা খুন। তৎক্ষণাৎ মামলা করে বসে। তোমার বোনের হঠাৎ মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেনি। তখন ভুট্টো নিরুপায় হয়ে আমার কাছে আসে। আমি শুধু মামলার ঝামেলা মিটিয়ে দিলাম, এই তো। টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছে আমাকে। একটা বাংলো বাড়িও করে দিয়েছে। শোনো প্রমুখ, তোমার বাবার আপনজনের মধ্যেও কেউ এমন করেছে। হামিদুর রহমান ঘন ঘন শ্বাস নিচ্ছে। প্রমুখ মাথা চেপে বসে রইল। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ছে। কবিরও নিজের অজান্তে কেঁদে ওঠে। মা নেই তার। আহারে, স্যারের জীবনেও কত কালো অতীত লুকিয়ে আছে। প্রায় 10 মিনিট পর প্রমিক উঠে দাঁড়ায়। কবিরের দিকে তাকিয়ে বলল, আমাকে বাসায় নিয়ে চলো। আর হামিদুর রহমান পাপ করেছে, তার বেঁচে থাকার অধিকার নেই। মেরে ফেল কুত্তার বাচ্চাটাকে। আমার বাবা মায়ের মতো জঘন্য মৃত্যু দিবি, তিলে তিলে মারবি। সকালে লাশ ফেলে আসবি পদ্মা নদীতে। আয়েশাকে ছেড়ে দিস। মেয়েটা তার বাবার পাপে শাস্তি পেল। তাকে বলিস হামিদুর রহমান রাতে নেশা করে বাসায় ফেরার উদ্দেশ্যে বাড়ি ফেরার সময় এক জন্তুর হাতে পড়ে। তাকে ছিঁড়ে খায় সেই জন্তু। আহাদ সম্মতি জানিয়ে গাড়িতে পৌঁছে দেয় প্রমুখকে। কবির ড্রাইভ করছে। আহাদ ফিরে এসে ছুরি হাতে নিয়ে এগিয়ে যায় হামিদুরের দিকে। চেয়ারে বাধা ধোয়াতেই চট করে ছুরি বসিয়ে দেয়। ব্যথায় হামিদুর রহমান গলা কাটা মুরগির মতো ছটফট করে। আহাদ হেসে উঠে। এবার গলা বরাবর ছুরি ধরে এক টানে কেটে ফেলে গলা। টকবগিয়ে রক্ত ছলকে তার মুখে পড়ে। থুতু ফেলে একের পর এক ঘা বসায় বুকে, বাহুতে আর পায়ে। তার সামনেই কয়েকটা ছেলে ভয়ে থরথর করে কাঁপছে।
কেউ ঘৃণায় বেরিয়ে গেল। মুহূর্তে হামিদুর রহমানের লাশ ধপ করে পড়ে গেল আবর্জনার ময়লা মাটিতে। পাপের শাস্তিতে হলো তার ভয়ঙ্কর মৃত্যু, যে মৃত্যু দেখলে একজন সাধারণ মানুষেরও বুক কাঁপবে, মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দেয়। পূর্ণিমা রাত, আকাশে সাদা থালার মতো চাঁদ উঠেছে। মাগরিবের পরই চাঁদ তার আলো ছড়ানো শুরু করে চারপাশে। রাত 8টায় সিরাত টিউশন শেষে উঠে দাঁড়ালো। সকাল থেকে ভেবে রেখেছে ছাত্রীর মাকে বলে দিবে। এত রাতে টিউশন পড়ানো সম্ভব নয়। সিরাত বড়সড় দম নিয়ে সামনে স্টুডেন্টকে বলল, আন্টি কোথায়? মেয়েটির মনোযোগ ছিল নোট খাতায়। সিরাতের কথায় তার মনোযোগে ছেদ ঘটল। শীতল চোখে তাকিয়ে জবাব দেয়, ডাকো, একটু কথা ছিল। মেয়েটি মাথা নাড়িয়ে উঠে যায়। সে ভাবছে তার নামে কোনো কমপ্লেন করবে না তো। মাত্র 4 দিন হলো পড়ছে, এর মাঝে কি হলো? মস্তিষ্কে ভাবনা নিয়ে মায়ের রুমে উকি দিয়ে দেখলো কি করছে তার আম্মু। কথা একটু জড়তা নিয়ে বলল,